ইয়েটা বা ইয়েটা ওটা বন্ধ করে দাও। ঠিক আছে স্যার। ওরকম পুরো তো মুশকিল হয়ে যাবে। স্যার শুরু করছি। সবাই সকলকে শুভ সন্ধ্যা জানাই। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 907তম ক্লাসে সকলকে স্বাগত। আজ অনেকদিন পর আবার আমরা এক এক জায়গায় হয়েছি স্যারের আলোচনা শুনবো বলে। আসলে সময়ের জন্য, রেকর্ডিং এর অভাবের জন্য রেকর্ডিং এর মানুষ পাওয়া যাচ্ছে না, তার জন্য ক্লাসটা হচ্ছিল না। তো আপনাদের কাছে অনুরোধ, যদি কেউ রেকর্ডিং করতে পারেন এরকম যদি কেউ থাকে আপনারা জানাবেন, তাহলে ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, আজ শুক্রবার 16/5/2025। আজকে আমাদের আলোচনার বিষয় শরিক মায়াজম, পর্ব 51, ক্রনিক ডিজিজ বই থেকে স্যার আমাদের পড়াচ্ছেন। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। এবার আলোচনা চলাকালীন কেউ যেন আনমিউট হয়ে যাবেন না, আর ভিডিওটা ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। নাহলে রেকর্ডিং এর অনেক সমস্যা হয়, অনেকের কনসেন্ট্রেশনের অসুবিধা হয়। স্যার আপনি শুরু করুন। আচ্ছা, আজ আমরা অনেকদিন পর মিলিত হয়েছি এবং এই মায়াজমের মতন একটা নিরস সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি এবং এটা আজকে 51তম হবে। আমি ধন্যবাদ জানাই ডাক্তার জাকির হোসেন সাহেবকে। যদিও মনে হচ্ছে উনি এখন নেই, জাকির হোসেন স্যার নেই, উনি অসুস্থর জন্য আসতে পারেন না, কিন্তু এই মানুষটি আমাকে এটা পড়াবার জন্য রিকোয়েস্ট করেছে। আমি একবার দুবার না 3-4বার করার পর ঠিক আছে আপনি যেমন বলছেন আমি পড়াবো, সেই শুরু। তা আজকে দুর্ভাগ্যের বিষয় যে তিনি এখন আসতে পারেন না অসুস্থতার কারণে, সেটা আমাদের দুর্ভাগ্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে তিনি রেকর্ডিং গুলো নিয়মিত করতেন, আমরা নিশ্চিন্ত থাকতাম, কিন্তু তিনি অসুস্থতে আমাদের হোমিও দর্পণের বিশাল ক্ষতি হয়ে গেছে। তবে আবার রিভাইভ হবে, কারণ সত্যকে আটকে রাখা যায় না। আবার ঠিক আমরা পেয়ে যাব, অলরেডি আসতে শুরু করেছে, আর দেখা যাক কত কি করা যায়। আমরা ফুল মোশনে ক্লাস শুরু করবো। আর হোমিও দর্পণ থেকে কোনো রকম একটা টাকাও কেউ নেওয়া হয় না কারোর কাছ থেকে। একটাই শর্ত, সেটা হচ্ছে হোমিওপ্যাথির মতন করুন। তা আজকে আমরা ক্রনিক ডিজিজের বই থেকে পড়ছি। আমার বইতে মানে মোটা বই তো 114 পাতা, এবং কারো কারো বই আবার একটু এদিক ওদিক হতে পারে বিজয়িনের পাবলিকেশনের থেকে। যাই হোক, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা অলরেডি কিছুটা এগিয়ে গেছি, এবং সেটা হ্যানিম্যান আরো বেশি বলছেন। সেটা হচ্ছে কি, তিনি বলেছেন যে গ্রিফ অ্যান্ড ভেক্সেশন। গ্রিফ মানে শোক, অ্যান্ড ভেক্সেশন মানে বাংলা মানে বিরক্ত। বিরক্ত কথাটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয় এই ক্ষেত্রে। আমি অনেক ডিকশনারি খেটে খেটে দেখলাম জ্বালাতন। এই জ্বালাতন, এই দুটি হচ্ছে রোগ উৎপত্তির কারণ। জ্বালাতন মানে কিরকম? দুঃখ। এই যে গ্রিপ, গ্রিপ মানে কি, কোনো কিছু হারাবার বেদনা বা কোনো কিছু হারিয়ে যাবে এই ভাবনা থেকে যে কষ্ট। সবসময় যে হারিয়ে গেলে গ্রিপ হবে তা নয়, না হারিয়ে গেলেও গ্রিপ হয়, এরকম ঘটনা আমি প্রচুর পেয়েছি। হারাবার ভয়, এখানে ভয়টা বললেও ফিয়ার নয়, এখানে ব্যাপার হচ্ছে হারাবার জন্য যে শোক তাপ পাচ্ছি, ফিয়ার অফ। তার মানে কি, হারানো মানে কি, ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার, চিরদিনে হারাবার বেদনা। তারপরে এই যে জায়গাটা, এটা বর্তমান যুগে আছেই তো। বিভিন্ন ভাবে মানুষ প্রতারিত হচ্ছে, বিভিন্ন ভাবে কেউ আশ্বাস দিয়ে আশ্বাস রাখছে না। হ্যাঁ, তার মনে মনে একটা তার ছিল যে এটা আমি পাবো, কিন্তু এটা আমি আর কোনোদিন পাবো না, এই যে অনুভূতি, যেটা এটা একটা হচ্ছে জ্বালাতন বলেছি। জ্বালাতন তো সেই সংসার থেকে শুরু হচ্ছে। সংসার থেকে যে ইন্টার রিলেশন, যেটা 5 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান বলেছেন, পারস্পরিক সম্পর্ক, যেটা সম্পর্ক শুধু না, তার পজিশনটা কি, সংসারে তার পজিশনটা কি, তার মূল্যায়নটা কি, অন্যান্য মানুষ কিভাবে তাকে মূল্যায়ন করেন, এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এবং আমরা হোমিও দর্পণের পক্ষ থেকে ইচ্ছা আছে আমাদের
প্রত্যেকটা মায়াজম থরলি স্টাডি করা। কারণ ঘটনা হচ্ছে যে এই উল্টো পাল্টা জায়গা থেকে শিখলে হবে না, অরিজিনাল বইটা খুলে শিখতে হবে। এটা হলে পরে আমরা সঠিক শিখতে পারবো। এবার তাহলে কি হলো, হ্যাঁ মানে জ্বালাতন এখানে আছে, এবার আপনি পাড়ায় যাবেন, পাড়ায় আছেন, পাড়ার মধ্যে যখন যাবেন তখন কি হচ্ছে, পাড়ার সোশ্যাল রিলেশন, সেখানেও বিভিন্ন রকম জ্বালাতন লেগে আছে। নীলু ইয়েটা ভিডিওটা বন্ধ করে দে। তা সেখানেও জ্বালাতন লেগে আছে। জ্বালাতন কোন জায়গায় নাই, যেখানে যেখানে যাবেন সেখানে জ্বালাতন লেগে আছে। তারপরে এই যে দুটো কারণ, যেটা এই কারণটা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেস করতে হচ্ছে। তাহলে কি সব ক্ষেত্রে আমরা অসুস্থ হচ্ছি? তা তো নয়। তার মানে কিছু জ্বালাতন আছে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি, মানে আমাদের ভেতরে সেটা ইয়ে করতে পারে না, এফেক্ট করতে পারে না। কিন্তু কিছু কিছু জ্বালাতন এফেক্ট করতে পারে, যেটা এফেক্ট করে সেটা আপনি ভুগবেন, সেখান থেকে আমরা মুক্তি নেই। তাহলে এই ঘটনাটা যদি প্রতিনিয়ত চলতে থাকে, বর্তমান যুগে কিন্তু এটা মারাত্মক আকারে ধারণ করেছে। স্কুলে নিয়ে যাবেন বাচ্চাকে, সেখানেও জ্বালাতন। বাচ্চাটা তো জ্বালাতন ভোগ করতে যাচ্ছে, বাচ্চা জ্বালাতন ভোগ করছে, যে নিয়ে যাচ্ছে সেও জ্বালাতন ভোগ করছে। বাচ্চা যেতে চাইছে না, বাবা জোর করছে, বাচ্চা তখন ভাবছে এটা আমাকে জ্বালিয়ে খেলো। আবার ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা যাওয়ার খুব আগ্রহ আছে, বাবা ভাবছে এই কাজটা করে গেলে পরে আমার ভালো হতো, বাপি চলো না, বাপি চলো না, এরকম আছে। স্কুলে গেলে পরে সে স্কুলে গিয়ে আবার বিভিন্ন রকম খেলাধুলা বা পড়াশোনা, সেখানে বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা চলছে প্রতিটি ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি কর্নার, যে যেখানে জড়িত আছেন প্রতিটা জায়গায় কিন্তু শান্তিটা নষ্ট হয়ে গেছে, এই জ্বালাতন চলছে। এই যে ঘটনাগুলো চলছে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে অর্গানের ভাষায় বলতে গেলে এগুলোকে মেনটেনিং কজ বলা হয়, মেনটেনিং কজ বলা হয়। ফলে আমি এই জায়গাটা এখন ঢুকছি না, কারণ যেহেতু হ্যানিম্যান যেভাবে এখানে বলেছেন সেইভাবেই আমি আলোচনাটা করতে চাইছি। এবং তিনি কি বলেছেন, লাস্টের কথাটা কি বলেছেন, যদি এরও গ্রিপ ভেক্সেশন যদি অবিরত চলতে থাকে তাহলে এটা ভালো হবে যে পেশেন্টটাকে ছেড়ে দেয়া। মানে তার মানে কি, তার গ্রিপ ভেক্সেশনকে আপনি কোন রকম উপদেশ দিয়ে বা কোন রকম বুদ্ধি খাটিয়ে তাকে ওইখান থেকে কিছুটাও মুক্তি করতে পারছেন না, কিছুটা কমাতে পারবেন না, এরকম ঘটনা যদি হয় তাহলে কিন্তু আপনি সে পেশেন্টটাকে ছেড়ে দেবেন, এটাই হচ্ছে বেটার। অনেকেই পেশেন্ট বলে ডাক্তারবাবু হলো তো না কোনো জায়গায়, আপনার কাছে অনেক আশায় আসলাম, আপনি একটু চেষ্টা করে দেখুন না। এবার আপনি বুকে, আমরা গর্বেতে বুক ভরে গেল, আরে বাবা কোনো জায়গায় হলো না, আমার কাছে হলো বাবা, আমাকে এটা তাহলে এটা করতে হবে। তারপর পেশেন্ট এইভাবে বলছে, দেখি যদি করতে পারি তাহলে আমার সুনাম হবে। সবই নাম কাঙালি। এই কাঙালপনা কিন্তু আপনাকে হোমিওপ্যাথ হতে বাধা দেবে। আপনাকে নীতিপরায়ণ হতে হবে, নীতিটা বিচার করে দেখলে এইগুলো জানবেন কি করে, প্রথমেই তো জানতে পারবেন না। রেকর্ডিং করার পর, কিছুটা করার পর তখন বুঝতে পারবেন যে ঠেলাটা কোথায়। তখন তাকে পরিষ্কার করে দিয়ে দেখুন এই কেস সারবে না, আমি এর দায়িত্ব নিতে পারবো না। কারণ আপনাদের এই জায়গাটা মিটবে না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে আছে, একটা বাচ্চা বাচ্চা ভুগছে, বাচ্চাটা ভুগছে, এবার স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ হবে না, তো বাচ্চা চিকিৎসা আপনি করবেন না। এই যে কথাটা, যেটা এইটা যদি তাদের চেতনায় যদি ঘা লাগে যে ডাক্তারবাবু এই কারণে আমাদের তাড়িয়ে দিল, যদি লাগে, কারণ মানুষের তো সবসময় আশাবাদী যে ভালো কেউ করবে, ভালো হবে। মানুষ তো জন্মগতভাবে কেউ অপরাধী নয়, তার অপরাধের প্রবণতাগুলো তার ভেতরে থাকতেই পারে জন্মগতভাবে, কিন্তু পরিস্থিতি পরিবেশ তাকে সেই জায়গাগুলোতে নিয়ে যায়। ফলে সেইখানে আমরা যদি তাকে ঠিক মতন সুযোগ না দেই বা বা আশা না করি, তাহলে তো সবকিছুই তো হতাশা হয়ে পড়বো। তো এই যে পেশেন্টের যে এই যে চরিত্রগুলো, এগুলো আপনি চিকিৎসা করতে গিয়ে পাবেন। আমি এমন পেয়েছি, যেমন একটা বাচ্চার একটা পেটের রোগ সারাতে পারছে না কেউ, দীর্ঘদিন ধরে পেটের রোগ সারা, আমি যখন তাকে দেখছি স্কেলিটন ফিগার, স্কেলিটন ফিগার মানে তার মা কাঁদছে, তার বাবা কাঁদছে, আমার একটা মাত্র বাচ্চা, আমি কিছুই করতে পারছি না। তা ঘটনাটা কিরকম, ঘটনাটা হচ্ছে যেটা, এই যে বাচ্চাটা যেটা, এটা হচ্ছে স্কুলে কিছু তাদের পরীক্ষা হয়েছিল বা স্কুলে কিছু লেখার ব্যাপার ছিল। এটা লেখার ব্যাপার, এটা লেখার ব্যাপারটাই বলছি, পরীক্ষার ব্যাপারটা বাদ দিলাম। লেখার ব্যাপার ছিল, সেই লেখার ব্যাপারটা সে লিখে, সে কিন্তু একটা প্রবন্ধ লিখে ফার্স্ট হয়। কিন্তু ঘটনাটা যেটা আছে, সে যখন পুরস্কার যখন পায়,
পুরস্কার পাওয়ার সময় সে সত্যি কথাটা বলে ফেলে যে তার মাম্মি এটা লিখে দিয়েছে, অথচ তার মায়েদের লিখবে না, এটা কিন্তু স্ট্রেট অর্ডার ছিল। এবং এই কথাটা বলে দেওয়ার জন্য তার মাম্মিকে যথারীতি তার হেডমাস্টার বেশ অপমানজনক কিছু কথা বলেছে। তো সেইখান থেকে তাকে মারতে মারতে নিয়ে এসছে। এই যে তার ওইটুকু শিশুর অপমান বোধ, তখন কত ক্লাস 2-এ পড়ে বোধহয়, আমার কাছে যখন এসে তখন 5-6-এ পড়ে। অলরেডি পড়াশোনায় তার খারাপ হয়ে গেছে, আগে তো পড়াশোনায় ভালো ছিল, ক্রমশ খারাপ হচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আমি খোঁজ করতে করতে বার করে ফেলেছি যে কোনো ভাবেই হোক। মানে এই যে আমরা যারা হোমিওপ্যাথ, যারা আমরা তো অ্যাকচুয়ালি কি আমাদের গোয়েন্দাদের মতো বার করতে হয় খুঁজে খুঁজে। আপনারা যদি এক্সাইটিং কজ বা মেন্টেনিং কজ যদি না বার করতে পারেন, তাহলে আপনি পেশেন্ট সারাতে পারবেন না। আপনি যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই সিমটমের বোদ্ধা হন না কেন, আক্রমণটা কোন দিক থেকে করবে? আক্রমণ সৈন্য হলে কি, বেশি সৈন্য হলে কি যেতে? আক্রমণে তো পলিসি থাকবে। পলিসির গন্ডগোল হলে তো আপনি তো অধিক সৈন্য নিয়েও হার মানবেন। আর আমাদের তো অধিক সৈন্য নেই, আমাদের তো একটাই সৈন্য, একটাই ওষুধ। আমাদের বহুমুখী একটা ওষুধ, কিন্তু বহুমুখী কাজ করতে পারে। তো তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের এই যে খুঁজে বার করা, বার করে তাকে চিকিৎসাটা করা, এবং তার বাবা মাকে যথেষ্ট কড়া বসায় কথা বলেছিলাম। এবং এবং তারা যেহেতু শিক্ষিত, এই অনুতপ্ত তারা হয়ে আছে। তার মা হচ্ছে অনুতপ্ত, মায়ের এই ব্যাপারটা তার বাবা জানতো না। জানার পর যাই হোক, সেটা তাদের পরিবর্তন হয়, এবং ছেলেও পরিবর্তন হয়, ছেলে সেরে যায়। আলটিমেটলি পেশেন্ট একদম ওকে হয়ে যাবে 3 মাসের মধ্যে, একদম ওকে, তার হেলথ ফিরতে শুরু করে। তাহলে এই যে ব্যাপারটা, এই ফ্যাক্টরটা কিন্তু যারা একটু সিনিয়র চিকিৎসক আছেন তাদের জীবনে এরকম বারে বারে ঘটেছে। ফলে এটা আমি যে নতুন কিছু বলছি এমন তো নয়, তাদের জীবনে এরকম অনেক ঘটনাই আছে। তো ফলে এই এই পরিপ্রেক্ষিতে হ্যানিম্যানের এই বক্তব্যটা আমাদের একটু ভাবতে হবে। এবং তিনি এখানে কি বলেছেন, এই রকম যদি এক্সাইটিং কজ, মেনটেনিং কজ যদি কন্টিনিউয়াস ফর্মে যদি থাকে, যেটা আগেবারে আলোচনা করে, এক্সাইটিং কজ, এখানে এক্সাইটিং কজ না, মেনটেনিং কজটা বলছি, তার গ্রিপ বারে বারে সে শোক পাচ্ছে, আঘাত পাচ্ছে, বা সে বারে বারে সে কি করছে না, জ্বালাতন ভোগ করছে, ইরিটেটিং হচ্ছে, এই যে বারে বারে হচ্ছে, এইরকম যদি তার জীবনে চলতেই থাকে, তাকে পেশেন্টটাকে ছেড়ে দিতে বলছে। তার মানে কি, এটা আপনি ছেড়ে দিতে বলছেন মানে কি, এই উপদেশটা মানতে গেলে অন্তত 50% রেকর্ডিং হওয়ার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা গন্ডগোলটা কোথায়। তখন ছাড়তে মন চায় না, এতক্ষণ খাটলাম, পয়সাটা তো নিতে হবে, ঘরেতে অভাব, হ্যাঁ, তাই পৃথিবীটা মনে হয় কালো, যদি একটু পাই আমার পরিবারের সাশ্রয় হবে। এইখানেই এইখানেই হচ্ছে অন্যান্য চিকিৎসকের সঙ্গে হোমিওপ্যাথের পার্থক্য। হোমিওপ্যাথ কিন্তু এই জায়গাটা আপোষ করবেন না। ফলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথ হতে গেলে আপনাকে কতটা ত্যাগী হতে হবে, কতটা সত্যের পথে চলতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে লোভ আছে, প্রত্যেকের মধ্যে আমাদের কিছু না কিছু অপরাধ প্রবণতা বা মানে ইচ্ছা করে অন্যায় কাজ করার প্রবণতা লুকিয়ে আছে। সুযোগ পেলে করি, সামনে দেখতে পেলে করি না, সুযোগ পেলে কেউ জানতে না বললে করি, এরকম তো সবকিছু প্রবণতা আছে। এই প্রবণতাগুলোকে ইচ্ছা শক্তি দ্বারা গলা টিপে মারতে হবে। যদি না মারতে পারি, তাহলে আমাকে কি করতে হবে না, ওষুধ প্লাস চেষ্টা, এটার মাধ্যমে এগুলোকে মিনিমাইজ করতে হবে। যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। সত্যকে অবলম্বন করতে গেলে আগে আমরা সত্যের ধারক হতে হবে। এই কথাটা আমাদের হোমিও দর্পণ থেকে আমরা বারে বারে বলে থাকি। আদর্শগত দিকটা আমরা বলতে থাকি। বই তো সবই আছে, বইয়ে কি নেই? আমি যা বলছি, আমি নতুন কিছু বলছি কি? আমি যেটা বুঝছি সেটা বলছি, সেই জায়গাটা নতুন কিছু হতে পারে। বাকি কথার মধ্যে তো কোনো গন্ডগোল নেই, সবই তো বইতে আছে। তাহলে এইবার দেখুন, এখানে হ্যানিম্যান বলছেন যে এইরকম ক্ষেত্রটার পরিপ্রেক্ষিতে আলোচনাটা করছেন। কি বলছেন? অ্যান্ড লিভ দ্য পেশেন্ট টু হিজ ফেট, তার ভাগ্যের উপর ছেড়ে দেন তাকে। ফর ইভেন the most masterly management of the case with the remedies that are the most exquisite and the best adapted the bodily elements will avail nothing at all. কথাগুলো বুঝুন, কি কথাটা তিনি বলছেন, যে আমরা এইরকম এই পেশেন্ট গুলোকে ছেড়ে দেবো, ভাগ্যের উপর ছেড়ে দেবো না, আমরা কিছু করতে পারবো না, আপনি যা খুশি করুন।
এই যে একটু আগে বললাম বাচ্চাটার কথা, এরকম প্রচুর বাচ্চা এরকম পাবেন জীবনে, প্রচুর অসহায় বাচ্চা পাবেন, বাবা মায়ের আশ্রয়ে থাকে, তারা ভয়ে আতঙ্কে থাকে। কি পরিবেশ, এই ভয়ে আতঙ্কটা বাবা মাকে যদি আপনি তো বকাবকি করতে পারছেন না, পাশে পেশেন্টটা পালিয়ে যায়, এই মানসিকতা আসে কোথা থেকে? পেশেন্টকে যেমন খদ্দের ভাবেন, কাস্টমার ভাবেন, এই যে ব্যবসায়িক বিজনেস পলিসি যেটা, এই জায়গা থেকে ভাবনা চিন্তা করলে পালিয়ে গেলে ক্ষতি হবে। ফলে মন এবং মানসিকতা পাল্টাবার প্রয়োজন আছে যদি হোমিওপ্যাথিকে উপভোগ করতে চান। অ্যানিমেনিয়ান হোমিওপ্যাথি অপার সৌন্দর্যের খনি, যারা এর মধ্যে একবার ঢুকেছে তারা কিন্তু আর কিছু করতে পারবে না, তারা আধ পেটা খেয়ে হলেও তারা হোমিওপ্যাথিটাই করবে। যদিও এরকম ঘটনা ঘটে না, আধ পেটা যারা খাচ্ছেন তারা এখন মাংস ভাতও খেতে পারবে, এগুলো বাস্তব, সেটা কথা নয়। কোনো লোভের বশবর্তী হোমিওপ্যাথি ডাক্তার কিছু করবেন না, নীতির ভিত্তিতে তিনি চলবেন, নীতিকে অনুশীলন করবেন দিনরাত, এবং সেই নীতি প্রয়োগ করার জন্য লড়াই করবেন। যদি কখনো না পারেন, তার বিবেকের দংশন হবে, তিনি চেষ্টা করবেন। এইরকম করতে করতে একটা মানুষ তৈরি হবেন, মানে একজন হোমিওপ্যাথ তৈরি হবেন, ফিজিশিয়ান নয়। হোমিও ফিজিশিয়ানের অভাব নেই, হোমিওপ্যাথের বড়ই অভাব। হোমিওপ্যাথ একটা বিশেষ ক্যাটাগরিকে ইন্ডিকেট করে, যে সেইটা যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের মুশকিল। আচ্ছা, এরপরে কি হচ্ছে? তারপরে এখানে এখানে বলছে যে ওষুধ দিয়ে এবং খুব ভালো ম্যানেজমেন্ট দিয়েও আপনি কিছু করতে পারবেন না। এই যে ম্যানেজমেন্টের গল্পগুলো করে, আজকাল বিভিন্ন রোগ আমি সারিয়ে দিলাম, ক্রনিক রোগ সব সারিয়ে দিলাম, গল্পগুলো সব দেখবেন অ্যাকর্ডিং টু প্র্যাকটিস অফ মেডিসিন। সেখানে তার ম্যানেজমেন্ট গুলো তারা বলছে, প্র্যাকটিস অফ মেডিসিন জানলে পরে ম্যানেজমেন্ট জানতে পারবো। হ্যাঁ, ওটা দরকার আছে, নেই তা না। ওখান থেকে কোনো কোনো ম্যানেজমেন্ট আমরা গ্রহণ করব যেটা তার কেস ট্রিটমেন্টের সঙ্গে সাযুজ্য হবে, করবো না এরকম কোনো বিশ্বের প্রতিজ্ঞা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আপনার যে নির্দেশাবলী যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু পেশেন্টের পরিপ্রেক্ষিতে হবে। আমি যেমন এই গত শনিবার একটা পেশেন্ট দেখলাম, সে তার বাবাকে বারবার বলছে, সামনেই বলছে, এই বাবার জন্য আমি কি, বাবা আমাকে সব কাজে বাধা দেয়, আমার ছোটবেলা থেকে বাধা দেয়। একটা ওসিডির পেশেন্ট, মারাত্মক ওসিডির পেশেন্ট, মানে তার পড়াশোনাই প্রায় বন্ধ হয়ে গেছে, সে পড়াশোনা করতে পারছে না, কলেজে পড়তো সব বন্ধ হয়ে গেছে। 21 কি 22 বছর ছিল হবে, 21 অথবা 22 হবে, এই মুহূর্তে বয়সটা ঠিক মনে পড়ছে না। তা তার বাবা রেগে যাচ্ছে, আর তার মা চেষ্টা করছে তাকে চাপা দেওয়ার। তারা বোঝা গেছে ব্যাপারটা। এই ঘটনাগুলো কেস রেকর্ডিং করতে গিয়ে কিন্তু আপনি পাবেন যে তারা আপনাকে থাবড়াবে, যাতে আপনি প্রপার জায়গাটা না ধরতে পারেন। ডাক্তার তপন গাজিলা একটা কথা বলেন যে বেশিরভাগ পেশেন্টই ভুল ওষুধ নিতে আসে, বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে ভুল ওষুধ নিতে আসে। এইটা হচ্ছে তার একটা উদাহরণ। তারা যদি সহযোগিতা না করে, দেন দেয়ার, আমি তার মাকে চুপ করিয়েছি, ওর বাবাকে চুপ করিয়েছি, আপনারা যদি কথা বলেন তাহলে আমরা রেকর্ড বন্ধ করে দেবো, আপনি বাড়ি চলে যান, একদম মুখের উপর বলে দিয়েছি। এবার তারপরে এরকম করলে অনেক সময় পেশেন্ট চলেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে বললাম যে এখানে মেনটেনিং কস্ট যেখানে আছে, সেখানে তাকে ওই ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এটা তো ভাগ্যের উপর ছেড়ে দিতেই হবে আমার, আমি তাকে করলেও বদনাম হবে, আমার থেকে বদনাম হবে হোমিওপ্যাথি। তাহলে আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে এখানে কি হ্যানিম্যান কি বলছেন, এরপরে কি বলছেন, যে তাহলে এই যে যা কিছুই করি না কেন, নাথিং অ্যাট অল, কিছুই করতে পারবো না, এই যে জায়গাটা, অনেকের ধারণা আছে পাওয়ারটা হাই দিলে বোধহয় কাজ করবে। না রে বাবা, না। অর্গাননটা পড়ুন, অর্গাননটাকে বোঝার চেষ্টা করুন, প্রয়োগ করার সময় আপনার খুশি মতো কাজ করবে না। প্রত্যেকটা ওষুধ কাজ করার পেছনে তার মিনিমাম কিছু ফ্যাক্টর থাকে, যেই ফ্যাক্টরগুলো যদি আপনি না মিনিমাইজ করতে পারেন, পুরো সলভ সবসময় করা যায় না, মিনিমাইজ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। উইথ এ ক্রনিক পেশেন্ট দাস এক্সপোজ টু, আমার একটু চোখের সমস্যা হচ্ছে গো, আলো কমের জন্য। ক্রনিক পেশেন্ট দাস এক্সপোজ টু কন্টিনিউয়াল সরো অ্যান্ড ভেক্সেশন, এখানে আর কি এই গ্রিপ না বলে সরো কথাটা বলেছেন, সরো কথাটা বলেছেন। ইন হুম the vital economy is being destroyed by continuous assault on the mind.
তাহলে কি কন্টিনিউয়াস একটা অ্যাসাল্ট হচ্ছে, মাইন্ডের ওপর আঘাত হচ্ছে। এই আঘাতের জন্য কি হবে, পেশেন্ট একজন ভিডিও খুলে বসে আছেন কি কন্টিনিউয়াস অ্যাসাল্ট হবে, মনের উপর আঘাত চলবে, এরকম ঘটনা তো দেখতে পারেন। শ্বশুর শাশুড়ি, শাশুড়ি বউ, এগুলো তো পাবেন আপনারা। স্টেট কার্ড বলতে হবে, আপনারা যদি এগুলো কমাতে পারবেন তাহলে ওষুধ খান, না হলে আপনাকে ছেড়ে দেবো। আপনি আজকে হয়তো ছেড়ে দিয়ে আর্থিক লুজার হবেন, সে চারিদিকে ঘুরুক না। আপনি তো তাকে পরিষ্কার বলে দেবেন, আপনি এগুলো না ছাড়লে আমি কিছু করতে পারবো না, কেউ কিছু করতে পারেনি, আগামী দিনে করা সম্ভব। সত্য কথা বলে দিন, পালিয়ে যান, পরে আপনার কাছে বেশি ভিজিট দিয়ে আসবে, আসতে বাধ্য হবে তারা। কারণ সত্য সত্যই। অনেকে সত্য খুব দ্রুত উপলব্ধি করে, কেউ দেরিতে করে, যে যেমন করবে তার তেমন ফলভোগ করবে। এবার দেখুন, এই কথাটা কিন্তু হ্যানিম্যান বলেছেন। এই প্রসঙ্গে ডাক্তার জেন কাঞ্জিলের কথা মনে পড়ছেন। উনি বলছেন যে আরেকজন মনীষী, আমাদের ইন্ডিয়ান মনীষী, এখন ইন্ডিয়ানই বলতে হবে কারণ উনি বাংলাদেশে জন্ম হলেও ওদেশে উনি থাকতে পারেননি। ওনাকে 55 সালে জোর করে বার করে দেওয়া হয়েছে। তা এই মানুষটি বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমি যে রোগীগুলোকে সহজে সারাতে পারতাম, বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু আমি সেটা পারছি না। কারণ বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অ্যালোপ্যাথি শিল্পটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং তার প্রয়োগগুলো চলছে। আর এখন তো ভয়ঙ্কর প্রয়োগ চলছে, এটা আপনারা কম বেশি জানেন। তারপর তারপর কি বলছে, তার এই যে কন্টিনিউয়াস অ্যাসাল্ট, আপনাকে এটা খুঁজতে হবে। একটা বাচ্চার ক্ষেত্রে বাচ্চার চিকিৎসা করতে যাচ্ছেন, বাচ্চার আজকে আপনি বিভিন্ন রকম রোগের নাম ধরে ধরে লাফিয়ে লাফিয়ে চিকিৎসা করে আমি অমুক রোগটা সারিয়ে দিলাম, অমুক রোগটা সারিয়ে দিলাম। আর বাচ্চাটা হলো কেন? বাচ্চাটার উপর ডাইরেক্ট অত্যাচারের জন্য হলো, না তার মায়ের বা বাবার মধ্যে কিছু গন্ডগোল সেখান থেকে হলো? কোথা থেকে হলো সেটা বার করতে গেলে আপনাকে কোয়ারি করতে হবে না? শুধুমাত্র লোকাল সিমটম দেখে বা বর্তমান সিমটম দেখে বা প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থেকে ডায়াগনোসিস করলে সব হয়ে যাবে? ওগুলো দরকার আছে, ওগুলো দরকার আছে, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসকে বেশি গুরুত্ব দিলে হবে না, যেটা প্রয়োজনীয় সেটাকে সঠিক গুরুত্ব দিতে হবে। হ্যানিম্যান কিন্তু সেই শিক্ষাটাই দিয়েছেন। সিমটম আমরা অনেক কালেকশন করব, যখন ইভালুয়েশন যখন করব তখন মূল্যায়ন করব ওই পেশেন্টের ক্ষেত্রে কোন সিমটমটা বেশি গুরুত্বপূর্ণ, সেইটা দেখে মূল্যায়ন করে তবে ওষুধ সিলেকশনের কথা আমরা ভাববো। ওষুধ সিলেকশন কোন ধরা বাঁধা ছকে হয় না। তারপরে বলছে কি, দ্য কন্টিনিউয়েশন অফ দ্য fairest edifice is foolish when the foundation is being daily undermined, even if but gradually by the play of the waves. কি সুন্দর কথাটা এখানে হ্যানিম্যান এখানে বলেছেন। বলছে এই যে আমরা রোগ আরোগ্যের যে বিভিন্ন রকম আবিষ্কার যেটা করছি, কোয়েটরে আমরা যে মনে করছি যে এইরকম একটা খুব সুন্দর একটা ওষুধ আমি দিচ্ছি, এরকম শক্তিশালী একটা ওষুধ দিচ্ছি আমি, এই যে ওষুধটা দিলে রোগটা সেরে যাবে, এই যে ভাবনা, এই যে একটা আরোগ্যের একটা অট্টালিকা তৈরি করে, ওষুধটা এত বড়, এত শক্তিশালী, এত আবিষ্কার হয়েছে, এইটা করে অমুক লোক নোবেল পেয়েছেন। সবই তো পেয়েছেন বুঝলাম, বাস্তবতাটা কি? সত্যি কি সে মানুষের কল্যাণ সাধন হয়েছে? হয়নি। তাহলে এইখানে তাহলে কি বলছেন, এই যে কল্যাণ সাধন হলো না, এই যে এইটাকে সবগুলো কি ফুলিশ কথাটা বলেছেন। এবং তারপর কি বলছেন, যে এই ফাউন্ডেশন, মানুষের যে ভিত্তি, মানুষের ভিত্তি হচ্ছে মন, সেটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? এই সব অ্যাসাল্টের জন্য, এইসব আঘাতের জন্য। তারপরে হ্যানিম্যান বলছেন বাই দ্য প্লে অফ দ্য ওয়েভস গ্র্যাজুয়ালি। এই যে ওয়েভস কথা বলছেন, মানে ওয়েভস মানে ঢেউ। একটু অন্য জায়গায় চলে যাই, আপনারা তো জানেন তো, গল্প তো শোনেন তো, মুর্শিদাবাদের ধুলিয়ানে বাড়িঘর সমেত গঙ্গার গর্ভে চলে গেল। এই কদিন আগে আপনি দেখে এসেছিলেন, ওইটা নদীর ওই পাড়টা ওই রকম আছে, চলে গেল। কি হচ্ছে, ওই তার ভিত্তিতে বারবার খোঁচা মেরে যাচ্ছে ঢেউ। ঢেউ তো এমন কিছু শক্তিশালী নয়, এই খোঁচা মারতে মারতে গোড়াটা নষ্ট হয়ে গেছে, হুড়মুড় করে সব ভেঙে পড়ে যাবে। এইখানেও ব্যাপার হচ্ছে সবসময় এই যে কন্টিনিউয়াস একটা প্রসেস তার চলছে, এই যে তার জ্বালাতন চলছে, এই যে তার বিভিন্ন রকম ভেক্সেশন এবং তার গ্রিফ বা সরো,
এই যে ঘটনাগুলো চলছে বর্তমান যুগে, এটা খুব স্বাভাবিক, এটা চলছে না। এবং এটা আপনি আলটিমেটলি তার ভিতটাকে নাড়িয়ে দেবে পেশেন্টের, তার মানে মাইন্ডটাই যদি নড়ে যায় তাহলে পেশেন্ট তো গন্ডগোল হবে। এবং আজকালকার ছেলেপেলেরা খুব দুর্ভাগা, এই ছেলেগুলো না পারে খেলতে, খেলাধুলার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এরা হচ্ছে দিগ্গজ। দিগ্গজ মানে কি, বহুমুখী পণ্ডিত, প্রতিভা অধিকারী, অথবা বাবা মা মনে করে। আর যদি টাকা থাকে তাহলে তার গল্পই নেই। এইবার তাহলে কি হলো, এই যে ছেলেগুলোকে এইভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, এইগুলো তো ভবিষ্যৎ প্রজন্মে বড় হবে, এরাই তো বড় হবে, তাই নয় কি? ফলে ভবিষ্যৎ প্রজন্মটা কি বুঝতে পারছেন, এইসব পেশেন্ট গুলো আপনাদের কাছে আসবে, তখন দেখবেন এতে সারাতে দম বেরিয়ে যাবে। এবং খুব সত্যি কথাই, আজকাল মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কিছু শিখতে পারলাম না। আজকেই একটা ফোনে একজন পেশেন্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কালকে দেখতে হবে। তো তার কিছু সিমটম বলেছে, সিমটমটা আমার বাড়িতে বই ছিল না, বই একটা বই ছিল, একটা দুটো বই ছিল, সেখান থেকে পাই। আমি দীপেনকে ফোন করে বললাম তোমার তো এইগুলো আছে, তুমি দেখে পড়ে বলে দিও আমাকে। ও মনে পাঠিয়ে দিয়েছে তখন হয়তো। তার মানেটা কি, ও যে ওই কথাগুলো সে বললো, কারণ ওটা একদম ভাইটাল প্রবলেম। দেখুন ওটা ডাক্তারবাবু ও কারো সামনে বলবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। এবার সেটা যে বলে দিল, সেটাও ভেরিফাই করে দেখে নিতে হবে কায়দা করে। তাহলে জিনিসটা কি হলো, যে আমরা তাহলে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পজিটিভ ফ্যাক্টর গুলো বা মেনটেনিং কজ গুলোকে যদি গুরুত্ব না দেই, তাহলে কিন্তু আমরা আটকে যাব। আর এগুলোকে আবার এটাও মজা, যে মেনটেনিং কজ বা ইয়ে এক্সাইটিং কজ, চিকিৎসা করতে গেলে এটাকেও আবিষ্কার করতে হবে, কারণ এটা আবার আরোগ্যেরও সন্ধান দেবে। ধরুন একটা এক্সাইটিং কজ কি মেনটেনিং কজ, যেটা আপনি ইয়ে করলেন, মেনটেনিং কজটাকে কিছুটা রিমুভ করে দিলেন বা কিছুটা কমিয়ে দিতে পারলেন বুদ্ধি করে, তাকে বুঝিয়ে। এখানে মূলত মেন্টাল সাইড থেকে আসছে বলে আমি ফিজিক্যাল দিক থেকে মেনটেনিং কজের জায়গায় আমি যাচ্ছি না। তাহলে এই কর্তব্যগুলো কে করবে? এগুলো তো আমাদেরই করতে হবে। ফলে একটা রোগীর পেছনে সময় আপনাদের দিতে হবে। আমি 6-7 ঘন্টা পর্যন্ত সময় দেই বুঝবার জন্য, কনফার্ম হওয়ার জন্য। সবাই 6-7 ঘন্টা নেয় না, কিন্তু অনেকেই নেয়। এরপরে কি হচ্ছে, অলমোস্ট অ্যাজ নিয়ার অ্যান্ড অফেন nearer yet the incurability are the chronic diseases, especially with great and rich man। দেখুন কি দারুণ কথাটা বলেছে, মানে এই যে বড় ব্যক্তি বা রিচ ম্যান, ধনী লোকেদের আরোগ্যের ক্ষেত্রটা বলেছেন, ক্রনিক রোগের ক্ষেত্রে, who are for some years besides the use of mineral baths। এরা মিনারেল বাথ আগেকার দিনে ইউরোপে ছিল, খনিজ লবণ ওই ইয়েতে তারা স্নান করতো বা ওখানে অনেকক্ষণ বসে থাকতো। আজকাল কি নেই, একটু অন্যরকম ভাবে স্পা, ঝা ঝকচকে স্পা, চকচকে মানে ভাবতে পারেন এয়ার কন্ডিশন স্পা, দারুণ সুন্দর, দেখেই আপনার মন সুন্দর সেন্ট পাবেন, ঢুকলে একটা অপূর্ব সেন্ট পাবেন, আমার মনটা একদম ভরে যাবে। টাকা পয়সা অবশ্যই নেবে। এখানেও তারা গিয়ে কেউ স্কিনের জন্য ইয়ে করছে, স্কিনটা তার হয়তো একটু পরিষ্কার করা দরকার, কেউ ফুসকুড়ির জন্য করছে, বিভিন্ন রকমের ট্রাভেলসের জন্য এখানে যাচ্ছে, এখানে গিয়ে কি করছে, ওই স্পাটা করছে। আবার সাজাগুজার জন্য অনেকে যায়। মূলত ব্যাপারটা হচ্ছে আরোগ্যের জন্য। তাহলে এই যে ব্যাপারটা গুলো, এইগুলো তাহলে ফিরে এসছে আবার। এটা ঝাঁ চকচকে মানেই আধুনিক বা উন্নত তা তো নয়, পুরনো, নতুন বোতলে পুরনো মদ, নতুন বোতলে পুরনো মদ, এই হচ্ছে এর মূল বিষয়। এরপরে কি বলছে না, এই যে এই যে পেশেন্ট গুলো, এইগুলো কিন্তু সারানো খুব মুশকিল, এরা আপনার কথা খুব এটা শুনবে না, পরে আসছি আমি। who for years মানে বছরের বছর beside the use of mineral bath, শুধু কি মিনারেল বাথ, আর কিছু করে না? শুনতে পাবেন, ঘাম কমাবার জন্য বগলে স্প্রে করে, সেন্টটা হওয়ার জন্য, ঘামের গন্ধ দূর করার জন্য বিভিন্ন রকম সেন্ট, আজকাল তো সব বডি স্প্রে। আপনি তো ভয় বলতে পারবেন না যেগুলো বন্ধ করতে হবে, কারণ ধরুন তার ঘাম কমাবার জন্য বডি স্প্রে করছে, তার সাপ্রেশন অফ সোয়েট তো হয়েই চলেছে।
যদিও এই ফিজিক্যাল জায়গাটা এখানে হ্যানিম্যান আসেননি, এসছে না তখন, মেন্টাল জায়গা থেকে ফিজিক্যাল জায়গাতে এসছে বলে এই কথাগুলো আমি বলছি এখন। তো এইবার এটাকে যদি আপনি না বন্ধ করার চেষ্টা করেন বা এগুলো খেয়াল যদি না করেন বা ইগনোর করেন, আপনি পেশেন্টকে সারাতে পারবেন? সে তো ওটা করেই যাবে, সে তো ওটা করেই যাবে। বিভিন্ন রকমের পেন না, একটু ভদ্র ভাষায় বলি, বিভিন্ন রকমের ক্রিম মুখে মাখা হচ্ছে, চুলেও মাখা হচ্ছে, প্রতিটা জায়গায় তার এইসব মাখার সব ব্যাপারগুলো সব আছে। এরকম একটা পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি ভাবলেন ধনী পরিবারে গিয়ে যাকে পয়সাটা তো ঠিক দেবে, এসব তো ব্যাপার আছে, আবার এবারই ছিল আবার বিপদ আছে, সেটা অন্য কথা। এইবার তাহলে কি হলো, এই মানুষটি কিন্তু আপনার কাছে আসবে, আপনি তাকে কি করতে পারবেন? বরঞ্চ ধনী লোকেদের থেকে সাধারণ গরিব লোকেরা এরা কিন্তু আপনাকে সুযোগ দেবে। আপনি যে আজকে পাকা হয়েছেন, অভিজ্ঞ হয়েছেন, সুনাম অর্জন করেছেন, এই ধনীর উপর ভিত্তি করে না, এই সাধারণ লোকগুলোকে আপনি চিকিৎসা করেছেন, ফেল করেছেন, আবার এসছে ও ডাক্তারবাবু কিছুই তো হলো না, একটু দেখুন না ভালো করে, যদি হয় আপনার উপর ভরসা করে আছে, এরা কয়েকবার সুযোগ দেবে আপনার। সেই সুযোগটাকে মহৎভাবে কাজে লাগাতে হবে, ধান্দাবাজি করে না। হ্যাঁ আমি ভুল করেছি, ঠিক আছে, প্রয়োজনে তাকে পয়সা ছাড় দিতে হবে যদি সম্ভব হয়। তাহলে ব্যাপারটা কি হয়েছে, এই যে এই পেশেন্টগুলো তো আপনাকে আস্তে আস্তে তৈরি করেছে আপনাকে, এখন সুনাম হয়েছে, এখন তো অনেক লোক আপনার কাছে আসবেই। কাঁঠাল পাকলে তো মাছির অভাব হয় না, বড় বড় মাছি আসে। তাহলে কি হলো, এরা কি করছে, এরা এই যে মিনারেল বাথ যারা নিচ্ছে তার সম্পর্কে একটা চিহ্ন আছে, চিহ্নটা ওই ডেটলের গায়ে যেমন চিহ্ন থাকে না একটা সোডের, ওই চিহ্নটা মানেটা আমি ভুলে গেছি, ওই জন্য আমি বলতে পারছি না। হ্যাঁ, এই মিনারেল বাথ সম্পর্কে এখানে একটা ফুটনোট দিয়েছে হ্যানিম্যান। এভরি টাইম বাথ আর ইউজড, even when the water is not in itself unsuitable to the elements, মানে এই যে ওয়াটারটা, এই যে জলটা তার তাকে স্যুট করছে না, এরকম হতে পারে তার রোগের সঙ্গে, দে আর টু বি কনসিডার্ড অ্যাজ দ্য ইউজ অফ লার্জ ডোজেস। লার্জ ডোজেস কথাটা খেয়াল করুন, লার্জ ডোজেস অফেন রিপিটেড অফ ওয়ান অ্যান্ড সেম ভায়োলেন্টলি অ্যাক্টিং মেডিসিন। যেসব মেডিসিনগুলো তীব্র আকারে আক্রমণ করে রোগীর উপরে, সেই সব মেডিসিনগুলো দেওয়া হচ্ছে, দ্য ভায়োলেন্ট অপারেশন অফ হুইচ ক্যান সেলডম বি স্যালুটারি। এই যে ভায়োলেন্ট অ্যাকশন, এগুলো কখনোই মঙ্গলদায়ক বা আরোগ্যদায়ক হয় না, মাস্ট অফেন রেজাল্ট ইন দ্য অ্যাগ্রাভেশন অফ দ্য মরবিড স্টেট। তার মরবিড স্টেট, তার রোগের অবস্থাটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেবে। তথাপি ইভেন দ্য পেশেন্ট আটার ডিস্ট্রাকশন, এমনকি পেশেন্ট ধ্বংসের দিকে এগিয়ে যাবে, ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাহলে কি হলো, এই যে কথাটা তিনি বলছেন এখানে সতর্ক করে দিয়েছেন, এগুলো বাস্তবে কিন্তু আপনারা পাবেন। এমনকি বাড়িতে অনেকে দেখবেন পাতে যায় না, আমি সতর্ক করে দিচ্ছি, ডেটল দিয়ে স্যাভলন দিয়ে চান করে বালতির মধ্যে, আপনি এটা জানতেও হয়তো পারবেন না, জিজ্ঞেস করতে হবে আপনাকে যে আপনি জলে চান করে, প্লেন ওয়াটার করে, তার মধ্যে কিছু মেশান। আমি আজকাল জিজ্ঞেস করি, কারণ আমি কতগুলো ঠকেছি রে ভাই, না ঠকলে তো মানুষ শেখে না, আমি ঠকেছি। কারণ আমি ওষুধ দিয়ে আমি দেখছি হ্যাঁ ওষুধ ঠিক আছে, কোনো রেজাল্ট নাই, আবার রেকর্ডিং করলাম, না ওষুধ ঠিক আছে, তার গন্ডগোলটা কথা, খুঁজতে শুরু করলাম, খুঁজতে 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 দেখা গেল যে এই ব্যাপার। কেউ 2 চিপি দেয়, কেউ 4 চিপি দেয়, কেউ 1 চিপি দেয়, একটু দিয়ে যাচ্ছে। কেউ আবার এক ধরনের কেমিক্যাল আছে, কেমিক্যাল দিলে নাকি ফর্সা হবে, নামটা বলেছিল মনে নেই, জলে দিয়ে সেটা করে। চুলগুলোকে বিভিন্ন রকম কেমিক্যাল শ্যাম্পু, বিভিন্ন রকম হার্বাল শ্যাম্পু, সেটার নাকি কোনো সাইড এফেক্ট নেই। এইগুলো আপনি যদি বলতে যান, রুগী পালিয়ে যাওয়ার ভয় আছে, আপনি বলবেন না, কিন্তু আপনাকে বলতে হবে। সে যদি রাজি থাকে তবেই দেখবেন, নালে দেখবেন। কারণ
ডাক্তার কেশি দাস একটা কথা বারবার বলতেন, ইউ উইল বি অলওয়েজ অর্ডার ইন মোড। তুমি সবসময় অর্ডার করবে, কারো অর্ডার পালন করবে না। তোমার অর্ডার যদি সে পালন করে তবেই তুমি তাকে চিকিৎসা করবে, আদারওয়াইজ তাকে চিকিৎসা করবে না। এটা কেশি দাস বারবার বলতেন আমাদের। তাহলে কি হলো, এটা হয়ে গেছে, এই জায়গাটা হয়ে গেছে। তারপরে কি বলছেন, এই যে মিনারেল বাথের পরে বলছে হ্যাভ পাস থ্রু দ্য হ্যান্ডস অফ ভেরিয়াস অফেন মেনি অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান। বিভিন্ন অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানের হাত ধরে তারা ঘুরে, আপনার কাছে আসে না? বহু জায়গায় অ্যালোপ্যাথিক চিকিৎসা করলাম, হসপিটালে করলাম, ইয়ে করলাম, কিছুই হয়নি। বলে হু হ্যাভ ট্রাইড অন দেম ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক তারা কিন্তু চেষ্টা করে গেছে। অল দ্য ফ্যাশনেবল মোডস অফ কিওর। ফ্যাশনেবল মোডস অফ কিওর, ফ্যাশনেবল কথাটা খুব ব্যঙ্গর্থে এখানে করেছি। তাদের তো চাকচিক্য বা তাদের ঝিকঝাক এই ব্যাপারটা তাদের তো খুব ব্যাপার। এমনকি তাদের ওষুধও যেটা কিনবেন, ওষুধটাও দেখতে খুব সুন্দর হবে, বা প্যাকেজিংটা খুব সুন্দর হবে। হ্যাঁ, সবই সুন্দর, সবই সুন্দর। এটা কিন্তু এখনো চলছে এরকম ব্যাপারটা। এরপরে কি বলছে, ফ্যাশনেবল মোড অফ কিওর দ্য রিমেডিস which are so boastingly lauded in England, France and Italy। বলছে যে ওষুধগুলো খুব গর্বের সঙ্গে প্রশংসার সঙ্গে মানে আর কি চালু হয়েছে আর কি, যে আজকাল চালু করে না, বিভিন্ন কোম্পানি চালু করে না, একটা ওষুধ চালু করছে না, সব রিপ্রেজেন্টেটিভ গিয়ে গিয়ে বলে এটা আমরা নতুন লঞ্চ করেছি, এটা দেখুন স্যার, এটা একটু দেখুন, এটা দেখলে পরে আর বাকিগুলো যাচ্ছে না ওই জায়গাটা, বাকিটা আপনারা জানেন। তখন তিনি বলছেন এগুলো কি, অল স্ট্রংলি অ্যাক্টিং মিক্সচার্স। যদিও সেই মিক্সচারের জায়গা থেকে অ্যালোপ্যাথি অনেকটাই এখন সরে এসছে, অনেক ক্ষেত্রেই সরে এসছে, সিঙ্গেল করছে, সিঙ্গেল এবং খুব হাইলি পোটেন্ট ড্রাগ হলেও কিন্তু মূল জায়গাটা তো পরিবর্তন হচ্ছে না, কারণ ওদের যতই আবিষ্কার হোক না কেন প্রয়োগের নীতিত্ব পরিবর্তন কিছু হয়নি। বাই সো মেনি আনসুটেবল মেডিসিনস। আনসুটেবল মানে যে মেডিসিনগুলো আনসুটেবল মানে তার সঙ্গে রোগের সঙ্গে যার সঙ্গতিপূর্ণ নয়, শুট করবে না। আনসুটেবল মেডিসিন উইচ আর ইনজুরিয়াস টু দেয়ার ভায়োলেন্স অ্যান্ড দেয়ার ফ্রিকোয়েন্ট রিপিটিশন ইন লার্জ ডোজেস। তাহলে এখানে কি কি বলছে না, সেটা ইনজুরিয়াস কেন না, সেগুলো খুব তীব্র টাইপের ওষুধ এবং রিপিটেশন বারবার তাকে দেওয়া হচ্ছে। রিপিটেশনের ব্যাপারটা আপনারা বোঝেন, যেমন ধরুন একটা সুগার হয়েছে পেশেন্ট, তাকে কিন্তু আমি প্রতিদিনই সুগারের ওষুধটা খাই, যে রিপিট করে যেতে হবে, নাহলে কিন্তু সুগার বেড়ে যাবে। রিপিটেশনটা তো করে, তো এই রিপিটেশন গুলো চলতে থাকছে তো একটা পেশেন্টের, এবং লার্জ ডোসেজ সেটা হচ্ছে, এগুলো চলছে। এটা হলে কি হচ্ছে, দে আর ফ্রিকোয়েন্ট রিপিটেশন অফ লার্জ ডোজেস। এই ঘটনার পর কি হচ্ছে, দ্য সোডা উইচ অলওয়েজ লাইজ উইদিন, মানে ভেতরে তো সোডা আছেই আমাদের ইন্টেরিয়ারে, ইভেন ইফ নট কম্বাইন উইথ সিফিলিস, যদি সিফিলিসের সঙ্গে যেটা কম্বাইন না করে থাকে তখন কি হবে, বিকামস এভরি ইয়ার মোর ইনকিউরেবল। প্রতি বছরই সে আরো বেশি দুরারোগ্য হবে। তার মানে কি, তার ক্রনিক নেচারটা আরো বেশি গভীর হবে, যেখানে আমরা তাকে সারাতে পারবো না। as do also the chronic ailments springing from it, এখান থেকে অনেক ধরনের রোগ তার সৃষ্টি হবে। and after the continuation of such irrational medical, irrational মানে কি, অযৌক্তিক মেডিকেল অ্যাসাল্ট, মেডিকেল অ্যাসাল্ট মানে কি, ওই যে ওষুধ দিয়ে আক্রমণ করে আর সোজা কথা, অন দি অর্গানিজম ফর সেভারাল ইয়ার্স। একদিন দুদিন তো খায় না, আপনার কাছে অনেক পেশেন্টই আসবে, ধরুন সুগারের পেশেন্ট আশা এসছে, আর 5 বছর ধরে খাচ্ছি, 4 বছর ধরে খাচ্ছি, হঠাৎ তো আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র করলে কি হবে, 400-500 সুগার উঠে যাবে, শক হবে, পেশেন্টই মারা যাবে। তার কি হচ্ছে, ওটা আস্তে আস্তে উইথড্র করার কায়দা আছে। তার আগে সিলেকশনটা ঠিক করতে হবে, তো তার মেনটেনিং কস্টগুলো কমাতে হবে, তো সেটা না বুঝলে আপনি দেবেন না, পেশেন্ট ছেড়ে দেবেন না, আমি বুঝতে পারছি না, আমি চেষ্টা করলাম রেকর্ডিং করে পয়সা না নিলে আর কি বলবে সে,
কিছু বলার তো নেই, আপনি তো সৎ থাকবেন। হোমিওপ্যাথি হোমিওপ্যাথির একজন ডাক্তার যে সৎ হতে পারে সেইটা তারা সেটা বুঝলো তো। অন্য ডাক্তাররা না সারাতে বললে তারা তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওষুধ দেবে, পয়সা নেবে, সবই করে, কিন্তু আপনারা যা করেন না, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে তো সমাজে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। It cannot well be decided since this thing take place in dark whether these heroic unhomeopathic doses, এই যে unhomeopathic doses, তো হোমিওপ্যাথি ডোজ তো নয় এটা, have added as may be suspected new elements of the original disease, original disease থেকে new elements, নতুন elements চলে আসবে, which elements through the largeness of the doses, এই ডোজের অতিরিক্ত ডোজের জন্য, মাত্রার জন্য হবে, and their frequent repetitionের জন্য হবে কি, the flow becomes lasting and it is where chronic, whether the abuse there has resulted a crippling different faculties of the organism. তার মানে এই যে এই ধরনের হোমিওপ্যাথিক নয় এরকম লার্জ ডোজের যদি এরকম রিপিটেশন যদি বারবার আমরা করতে থাকি, তাহলে কি হবে, এই পেশেন্টগুলো কিন্তু এখানে কি হবে, আগে বলেছেন যে সোডা কি হবে, সোডাটা কিন্তু আলটিমেটলি আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এই যে আমাদের মনে অনেকে মাদার ফাদার দিয়ে সবাই কিছু গল্প বানান, তারা আরোগ্যের গল্প, মাদার দিলে সে একই ঘটনা হবে, ওদের ওষুধ দিলে পরে ওই রকম হবে, আর আমার দিলে হবে না। আমরা তো মাদার 20 ফোঁটা 25 ফোঁটা টাকা অনেকে দেয় না। এই বিভিন্ন গল্প বানানো হচ্ছে, ফলে এইগুলো যদি করা হয় কি হবে, তার বিভিন্ন ধরনের কি করবে, বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটবে, তার রোগ সংক্রান্ত ঘটনা ঘটবে। তারপর কি বলছে, দোজ ইরিটেবিলিটি অ্যান্ড সেন্সেশন অ্যান্ড রিপ্রোডাকশন শো there has arises the monster of various elements। এর ফলে মনস্টার মানে কি, দৈত্য, দৈত্য মানে বৃহৎ অর্থে বলতে চাইছি, মানে এলিমেন্টস মানে রোগের বিভিন্ন রকম, মানে প্রচুর তার ঝামেলা হবে। আপনি দেখতে পাবেন বহু লোক আছে 15-16টা ওষুধ খেয়ে যাচ্ছে, তার ঝামেলা কোনোটাই কমে না, দেখতে পাবেন। from both the has been arising monster of the various elements fused with one another, একটার সঙ্গে একটা জড়িয়ে আছে, and which can longer be rationally viewed as a simple natural elements। এই যে এই ধরনের জটিলতাগুলো যখন হয়, তখন যে সিমটমগুলো যেগুলো পাচ্ছে সেগুলো কিন্তু সবগুলো আপনি ভিউ করবেন না, দেখতে পাবেন না, এমন ফিউজ হয়ে যাবে, ধরতে পারবে না। তাহলে বুঝতে পারছেন যে এই জায়গায় চিকিৎসাটা কি করে করবেন। এই জায়গায় চিকিৎসা করতে গেলে আপনাকে কি করতে হবে, তার ওই সব রোগ হওয়ার আগের স্টেজগুলো নিতে হবে, আগের স্টেজগুলো পুঙ্খানুপুঙ্খ যতভাবে নিতে হবে, নিলে তখন বর্তমান স্টেজ থেকে সিমটম অবশ্যই নেবেন, খুব বুঝে সুঝে নিতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। ওইটা নিতে হবে, ছোটবেলায় তার পাস রোগ টোগ যেগুলো হচ্ছে সেগুলোর ইতিহাসগুলো নিতে হবে, সেখানকার কি কি সিমটম ছিল বা কি ধরনের চিকিৎসা হয়েছিল সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে, নিলে পরে ওইখান থেকে একটু পাবেন। তারপর বংশ হিস্ট্রি তো আছে। In short, this many-sided disharmony অসঙ্গতি তৈরি করবে, and perversion of the parts and forces more indispensable to life present, a chaos of elements which homeopathic physician should be lightly declare curable, should not be lightly declare curable। মানে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে, আপনি কিন্তু হালকাভাবে বলতে পারবেন না এটা কিওর হয়ে যেতে পারে, বা আমি চেষ্টা করে দেখছি, বলবেন না। এই জায়গাগুলো আপনি বোঝার চেষ্টা করুন, যত এই জায়গাগুলো ক্লিয়ার হবেন তত কিন্তু পেশেন্টের পক্ষে মঙ্গল এবং হোমিওপ্যাথির সুনাম বজায় থাকবে। আজকে আমি এইটুকুই আলোচনা শেষ করলাম, এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু প্রশ্ন এই সাবজেক্টের বাইরে যাবেন না, অনেকে সাবজেক্টের বাইরে প্রশ্ন করেন, সেটা কিছুতেই করা যাবে না, আমি তার উত্তর দেবো না। এর মধ্যে যদি থাকে সেটা আপনার। ধন্যবাদ স্যারকে।
সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় পর্বে যাব। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার নীলকান্ত সরকার স্যার। স্যার, আজকের আলোচনার নীলু বিষয়। আছে? স্যার তো এসেছিলেন। আছে, থাকলে ভালো উম, কিছু বলবে। না, স্যার মনে হয় নেই, স্যার চলে গেছেন। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থ প্রদীপ চৌধুরী স্যার। স্যারকে ডেকে নিচ্ছি। স্যার, আজকের আলোচনার বিষয়ে যদি কিছু বলেন, আপনি অ্যাড করলে করুন স্যার। হ্যালো স্যার। আহ, আজকে আর আমি কিছু অ্যাড করছি না, সেটাও খুব ভালো নেই আমার। হ্যাঁ, আমি শুনছি। ধন্যবাদ। ভালো আমি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা আজকের আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করুন, আমরা প্রশ্ন নেব। যতটুকু আলোচনা হলো এই বিষয়ের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো মেসেজ বক্সে তো দেখছি না। না, প্রশ্ন তো নেই। কারো কোনো প্রশ্ন নেই? তাহলে স্যার সবাই সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে ক্লাস বন্ধ করে দাও। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আচ্ছা, প্রশ্ন যদি না থেকে থাকে তাহলে আমরা আলোচনা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা হোমিও দর্পণে সবাই এক হব, আমরা মেসেজ দিয়ে দেবো। শুভরাত্রি সকলকে।